অল্প কয়েকদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। গত 27 জানুয়ারি রাতে 7 কলেজের অধিভুক্ত ইস্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ। সেই প্রতিবাদে রাতেই গেট ভেঙে বেরোয় আসে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। তার কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক ইন্টারভিউকে কেন্দ্র করে উপদেষ্টা নাহিদ ইসলাম অভিযোগ তোলেন, বিএনপির কারণে ছাত্ররা রাষ্ট্রপতি অপসারণ, সংবিধান পরিবর্তন, জুলাই আন্দোলনের ঘোষণাপত্র ইত্যাদি উদ্যোগ নিয়েও সরে আসে। অনলাইনে অনেকেই অভিযোগ করতেছেন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে বিএনপি। অনেকেই আবার এই অভিযোগ করতেছেন পতিত আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদেরকে পুনর্বাসন, আশ্রয় এবং বিভিন্ন কমিটিতে স্থান দিচ্ছে জামায়াত। তাছাড়া ছাত্র জনতার আন্দোলন করে সরকার পতন করার পরে যেই নতুন সরকার গঠন করেছে ছাত্র জনতা, সেই সরকারকে সবচেয়ে বেশি প্রেসারে রাখতেছে ছাত্র জনতাই। উল্লেখ্য, গত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত রাজধানী ঢাকায় প্রায় 136টা আন্দোলন হয়েছে। তাছাড়া জুলাই আন্দোলনের অনেক স্টেক হোল্ডার, অনেক ছাত্র প্রতিনিধি, অনেক ছাত্র সমন্বয়কের নামে বর্তমানে চাঁদাবাজি এবং তদবির বাণিজ্যের অভিযোগ পাওয়া যাচ্ছে। 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা কখনোই ভাবি নাই সমন্বয়ক টার্মটা ইউজ করে কেউ পাওয়ার প্র্যাকটিস করবে, বাট বর্তমানে সেটাই বাস্তবতা। ইত্যাদি ব্যাপারগুলো থেকে বোঝাই যাচ্ছে জুলাই আন্দোলন সফল হওয়ার পিছনে যে জাতীয় ঐক্য ছিল, যে স্পিরিটটা ছিল, সেই স্পিরিটটা একটু মলিন হয়ে গেছে। এই ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা গল্প বলি। অনেক আগে শোনা একটা গল্প। এক লোক তার বাগানে গিয়ে দেখলো যে তার বাগান থেকে ফল নিয়ে যাচ্ছে আরো 3টা লোক। তখন সে চিন্তা করলো যে এই 3 জনের সাথে তো আমি একা পারবো না। তখন সে ওইখান থেকে 2 জনকে ডাক দিয়ে বলে, তোমাদের 7 জন যে আছে এই বেটা তো হিন্দু, ওরে তোমরা পিড়াও, ওর সাথে তো তোমাদের যায় না, তোমরা তো একই জাতের না, একই ধর্মের না, আর তোমরা 2 জন আগামীকাল আমার বাসায় আসো, তোমাদেরকে নিয়েই আমি এই ফলগুলা খাবো। যেই কথা সেই কাজ, 2 জন মিলে হিন্দুটারে পিড়ায় সেখান থেকে ভাগায় দিছে। পরের দিন ওই 2 জন মিলে গেছে ওই বাড়িতে ফল খাওয়ার জন্য। গিয়ে দেখে যে ওই মুরব্বী ওই 2 জনকে বাইন্দা পিটানোর ব্যবস্থা করে বসে আছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে আপনি এই ব্যাপারটা অনেক বেশি রিলেট করতে পারবেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে আওয়ামী স্বৈরাচারের ফিরে আসার রাস্তাটা অনেক কঠিন। আওয়ামী লীগ জানে তার রাস্তা অনেক কঠিন এবং তার রাস্তায় অনেকগুলো শত্রু। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের শত্রু আইডেন্টিফাইড, অর্থাৎ আওয়ামী লীগ জানে ছাত্র সমন্বয়করা তার শত্রু, বিএনপি তার শত্রু, জামায়াত তার শত্রু, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তার শত্রু। কিন্তু মজার ব্যাপার চিন্তা করেন তো, বিএনপি এখনো ক্লিয়ার না জামায়াত কি তাদের বন্ধু না শত্রু। জামায়াত এখনো ক্লিয়ার না বিএনপি তাদের বন্ধু না শত্রু। ছাত্র প্রতিনিধি বা ছাত্র সমন্বয়করা এখনো কনফিউশনে তারা কি বিএনপির সাথে আছে না তারা জামায়াতের সাথে আছে, নাকি তারা নিজেরাই একটা আলাদা এন্টিটি। মজার ব্যাপার হচ্ছে জুলাই আন্দোলনের সময় আমাদের অবস্থান এটা ছিল না। জুলাই আন্দোলনের সময় আমরা চিন্তা করছি সবার আগে বাংলাদেশ। আমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো বা জুলাইয়ের স্মৃতি ভুলেই গেছে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো ওই যে একটু আগের গল্পের মতো ডিভাইড অ্যান্ড রুল যে চলতেছে, সেই ডিভাইড অ্যান্ড রুলকে যারা পেট্রোনাইজ করতেছে তাদেরকে না জেনেই হয়তো ফুয়েল করতেছে। আর ঠিক এই কারণে আজকের ভিডিওতে আমি আমার নিজের জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করব এবং এই আলোচনাটা করার চেষ্টা করব জুলাই আন্দোলনে যদি আমরা ঐক্যবদ্ধ না থেকে চিন্তা করতাম তাহলে আমাদের পরিণতি কেমন হতো। চলুন জুলাইয়ের সেই দিনগুলোতে ঘুরে আসি। এই যেমন আমার কথাই বলি, স্টুডেন্টরা যখন ফার্স্টে কোটা আন্দোলন স্টার্ট করে তখন কিন্তু আমি কোটা আন্দোলনের একদিনের জন্যও সেখানে যাই নাই বা সেখানে প্রেজেন্ট থাকি নাই। আমার 2018 সালের কোটা আন্দোলন করার এক্সপিরিয়েন্স আছে। এরপরে যেহেতু আমার ছাত্রত্ব শেষ হয়ে গেছে, সো স্বাভাবিকভাবেই কোটা রিলেটেড আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি নাই। আমার কাছে এই আন্দোলন হিট করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর ছাত্রলীগ হামলা শুরু করে এবং রংপুরে শহীদ আবু সাইদ সহ সারা বাংলাদেশে ছাত্রদের উপর যে পরিমাণ অত্যাচার চালানো হয় সেগুলো যখন আমার চোখের সামনে আসে, স্বাভাবিকভাবেই 17 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিলের আয়োজন করা হয় তখন আমি প্রথমবারের মতো সিদ্ধান্ত নেই যে আমি কোটা আন্দোলনের এদের সাথে গিয়ে মাঠে দাঁড়াবো। তখন স্বাভাবিকভাবেই মেট্রো রেলে করে উত্তরা থেকে টিএসসি যাওয়ার একটা চিন্তা করলাম। তখন অনেককে কল দিলাম, সবাই বসে যে আসার দরকার নাই, বিকজ ছাত্রদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়ে দিছে, হল ত্যাগ করার নির্দেশ দিয়ে দিছে। সেখানে আইডি কার্ড চেক করা হচ্ছে যে প্রপার আইডি কার্ড বা স্টুডেন্টশিপ আছে কিনা। এরপরেও অনেকটা জিদ করে নিজের পকেটে যেই পুরনো আইডি কার্ডটা আছে সেটা নিয়েই সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হই। সেখানে যাওয়ার পরে দেখলাম যে আমার ইউনিভার্সিটি বা পুরো ইউনিভার্সিটি এরিয়াটা একটা মনে হয় একটা যুদ্ধক্ষেত্র বা ওয়ার জোনে পরিণত হয়েছে। সেখানে পুলিশ, র্যাব, বর্ডার গার্ডের লোকজন ওই বর্ডার ছাইরা এখানে এসে বসে আছে।
যে বিশ্ববিদ্যালয় দখল দেওয়াটাই তাদের এখন মেইন প্রায়োরিটি হয়ে দাঁড়াইছে। সুতরাং স্বাভাবিকভাবে এত বড় বড় ফোর্সগুলোকে ছাত্ররা একাই সামলাতে পারে নাই, সবাই এক পর্যায়ে হল খালি করতে বাধ্য হয়েছে। এরপর অনেকটা একবুক হতাশা নিয়েই আবার উত্তরের উদ্দেশ্যে ব্যাক করি, বাসার উদ্দেশ্যে ব্যাক করি। আন্দোলনের মোড় ঘুরে যায় মূলত 18 তারিখ। ওই দিন আমরা গিয়ে অবস্থান নেই হচ্ছে উত্তরার যে বিএনএস সেন্টার, সেখানে গিয়ে আমি যখন অবস্থান নেই তখন সকাল প্রবাবলি 11টা বাজে। তখন অলরেডি সেখানে প্রচুর টিয়ার গ্যাস চলতেছে, ছেলেবেলারা ফাইট ব্যাক করার চেষ্টা করতেছে, আমরাও গিয়ে কতক্ষণ ফাইট ব্যাক করার চেষ্টা করলাম। এইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, আমি জানি না এটা এখন পর্যন্ত কেউ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে কিনা। আমাদের সাথে উত্তরায় যেই 18 তারিখ যে ক্যাজুয়ালিটিগুলো হয়, ইনক্লুডিং মুগ্ধ সহ আমরা যাদেরকে খুব রিনাউন ভাবে চিনি এখন, এই ক্যাজুয়ালিটির পিছনে পুলিশ এবং র্যাবের একটা সূক্ষ্ম বেইমানি দায়ী। সেই বেইমানিটা ছিল কেমন, আমরা 18 তারিখ উত্তরা বিএনএস সেন্টারে হচ্ছে অবস্থান নেই। সেখান থেকে স্কোয়ারের একটা বিল্ডিং আছে, ওইখানে মোটামুটি সবাই সেফ জোন মনে করে ওইখানেই যাইতো। ফাইট ব্যাক করার পরে যখন টিয়ার গ্যাস মারতো তখন সবাই দৌড় দিয়ে ওইখানে চলে যেত। সো র্যাবের একটা অংশ, একটা ইউনিট, ওরা হচ্ছে ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ইত্যাদি মারতে মারতে এক পর্যায়ে ওরা আজমপুর যে ফ্লাইওভারটা আছে সেটা থেকে ক্রস করতে করতে বিএনএস এর সামনে পর্যন্ত চলে আসে। এখানে এসেই হঠাৎ করে র্যাবের একটা ইউনিট, একটা বিশাল গ্রুপ সিগন্যাল দেয় যে তারা সারেন্ডার করবে, তারা আর গুলি করবে না। তারা যখন আমাদেরকে এই মেসেজটা দেয়, স্বাভাবিকভাবে আমরা অনেক উচ্ছ্বাস করতে থাকি। হ্যাঁ, আমার এখনো মনে আছে আমরা জিতে গেছি এরকম করে আমি চিল্লে দিয়েছিলাম অনেক খুশিতে। এই ঘটনাটা যখন ঘটে তখন স্বাভাবিকভাবেই রাস্তায় আশেপাশে সেক্টরের ভিতরে যত মানুষ ছিল সবাই তখন রাস্তায় নেমে আসে, রাস্তায় চলে যায় এবং আমরা রাস্তা টেক ওভার করি। এবং তারা বলে যে তাদেরকে যদি আমরা সেফ এক্সিট দেই তাহলে তারা থানায় চলে যাবে, তারা আমাদেরকে কোনো ঝামেলা করবে না, তারা গুলি করবে না। তো আমরা স্বাভাবিকভাবে তাদেরকে সেফ এক্সিট দেই এবং তাদের পিছনে আমরা বিএনএস সেন্টার থেকে উত্তরা পূর্ব থানা যেটা, সেখান পর্যন্ত যাই। কিন্তু এটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় ভুল। মূলত তাদের গুলি শেষ হয়ে গেছে, তারা যেই সরঞ্জামগুলো নিয়ে সামনে আগাইছে সেই সরঞ্জামগুলো সবটাই শেষ হয়ে গেছে। এমত অবস্থায় তারা জানে আমরা যদি এখন তাদের উপরে অ্যাটাক করি তাহলে ওদের ফাইট ব্যাক করার মতো কিছুই নাই। সো এই অবস্থায় তারা সারেন্ডার করে এবং আমাদেরকে বলে যে আমাদেরকে চাইতে দেন, আমরা গুলি করব না। সো আমরা সবাই যখন আজমপুর মোড়ে অথবা উত্তরা পূর্ব থানার সামনে জড়ো হয়েছিলাম, হঠাৎ করেই দেখলাম যে তারা থানায় ঢুকলো, 2-3 মিনিটের মধ্যে ফুললি তারা রিলোডেড হইলো এন্ড অতর্কিতভাবে সমানে গুলি টিয়ার গ্যাস মারা শুরু করলো। উত্তরাতে 18 তারিখ মুগ্ধ সহ আমরা যেই ক্যাজুয়ালিটিগুলো হইতে দেখছি এর সবটাই তখন ঘটছে। এখন তখন প্রবাবলি বিকেল 3টার মতো বাজায় এবং আমি নিজেও তখন, আমরা সবাই কেউ তো প্রিপেয়ার ছিলাম না, কারণ যারা নর্মালি হচ্ছে আন্দোলনটা দেখতে গেছে এরকম যারা ছিল তারাও কিন্তু তখন রাস্তায় কেমনে, কারণ আমরা তো অলরেডি বলছি যে হ্যাঁ পুলিশ গুলি করবে না, আমরা জিতে গেছি, পুলিশ সারেন্ডার করছে, এরকম একটা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, উত্তরে আমরা জিতে গেছি, এরকম একটা নিউজ স্প্রেড হয়ে গেছে অলরেডি। সো এই অবস্থায় যখন পুলিশ আবার অতর্কিত অ্যাটাক করা শুরু করলো তখন সবাই যে যার মতো পারছে দৌড়েছে এবং আমি নিজেই আমার পায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা পাই। তখন আমি যা প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আমি যাই হচ্ছে উত্তরার যে ক্রিসেন্ট হসপিটালটা আছে ওই হসপিটালে, আপনার হচ্ছে ইমার্জেন্সি বিভাগে যে আমি বসে থাকি, একটা নার্স আছে, উনি চেক করে একটা ইঞ্জেকশন দেয়। তখন অনেকে বলাবলি করতেছিল যে একজন মারা গেছে, কেউ বলছে 2জন মারা গেছে, এরকম বলতেছে। এবং আমি পরে ওই ট্রিটমেন্টটা নেওয়া শেষে আমি হসপিটাল থেকে বের হই, অনেক কষ্টে একটু আজমপুর মোড় পর্যন্ত যাই। তখন আমি দেখতেছি যে অনেকেই 3-4 করে নিয়ে যাচ্ছে, হসপিটালে ঢুকাচ্ছে। অর্থাৎ অতর্কিত হামলার কারণে যেহেতু কেউই প্রিপেয়ার ছিল না, সুতরাং সবচেয়ে বড় ক্যাজুয়ালিটিগুলো হয় তখন। আমার এখনো মনে আছে এই পরিস্থিতি দেখে আমার কাছে মনে হয়েছিল যে আমরা আসলে সরকারের বিরুদ্ধে একটা কোটার জন্য আর ফাইট করতেছি না, এটা একটা যুদ্ধ। আর তখনই আমি ফেসবুকে লিখেছিলাম, দিস ইজ নট জাস্ট এ স্টুডেন্ট প্রোটেস্ট এনিমোর, দিস ইজ এ ওয়ার। আমরা তো যুদ্ধেই ছিলাম। 18 তারিখের পরে যারা বন্দুকের সামনে দাঁড়াইছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তো পার্সোনালি, কেউই কিন্তু আর কোটার জন্য দাঁড়ায় নাই, কারোই মোটিভ আর কোটা ছিল না। সবার মোটিভ ছিল এইখানে যেটা হচ্ছে শেখ হাসিনার যেই হত্যাকাণ্ড, শেখ হাসিনার যেই স্বৈরাচারিতা, সেটার বিরুদ্ধে গিয়ে সবাই দাঁড়াইছে। এরপর থেকে আপনি যদি বিএনপি নেতাকর্মীদেরকে জিজ্ঞেস করেন তারা কেন নামছে মাঠে, একই উত্তর দিবে, শেখ হাসিনার পতনের জন্যই নামছে। আপনি যদি জামায়াতের লোকজনকে জিজ্ঞেস করেন সেম উত্তর দিবে। এই আন্দোলন সফল হওয়ার পিছনেই মূলত ছিল জাতীয় ঐক্য। কারণ হচ্ছে আপনাদের মনে আছে কিনা, এই পুরো আন্দোলনটাকেই 18 তারিখের পর থেকেই সরকার এটা বলতে চাইছিল যে এটা বিএনপি জামায়াতের আন্দোলন, এটা এখানে বিএনপি ঢুকে গেছে, এটা বিএনপি নিয়ে নিছে, আন্দোলন চুরি হয়ে গেছে, এই ধরনের অনেক কথা কিন্তু বলা হয়েছিল। কিন্তু আমাদের মধ্যে জাতীয় ঐক্য ছিল বলেই কিন্তু আমরা সেগুলোকে প্রায়োরিটি দেই নাই এবং প্রায় 2000 শহীদের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি। অথচ
এখন এসে আমাদের সাথে ডিভাইড অ্যান্ড রুল গেম যারা খেলতেছে তাদেরকে আমরা পেট্রোনাইজ করতেছি। আমরা রাজনৈতিক মতাদর্শের প্রতিপক্ষ এবং আমার শত্রু, এই দুটার মধ্যে একটু তালগোল পাকাই ফেলছি। কিভাবে তালগোল পাকাইছি? আমরা ভুলে যাইতেছি যে আমার শত্রু হচ্ছে সে যে কালকে পাওয়ারে আসলে আমাকে ফাঁসিতে ঝুলাবে। আমার শত্রু হচ্ছে সে যে কালকে পাওয়ারে আসলে আমাকে ঘরে থাকতে দিবে না। আমার শত্রু সে না যে আমার রাজনৈতিক মতাদর্শের সমালোচনা করে। সো শত্রু আর প্রতিপক্ষ বা মতাদর্শের পার্থক্য দুইটার মধ্যে আমার কেন যেন মনে হয় যে বাংলাদেশে ফেসবুকে ঢুকলেই এখন এই ব্যাপারটা খুব ভালোভাবে ফিল করা যায় যে দুটার মধ্যে খুব একটা তালগোল বা একটা গ্যাঞ্জাম লেগে গেছে। বাংলাদেশের মানুষ এখন বুঝতেছে না যে কে শত্রু আর কে তার প্রতিপক্ষ বা কে তার মতাদর্শের প্রতিপক্ষ। এখনো হত্যাকারীরা মনের আনন্দে ভিডিও কনফারেন্স করে, এখনো হত্যাকারীরা আমার ছাত্র প্রতিনিধির বাসার দেয়ালে লেখে যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। এখনো জুলাই আন্দোলনের অনেক স্টেক হোল্ডার রাজনৈতিক দলের নেতাকর্মীকে হত্যা করে আওয়ামী লীগের লোকজন। এখনো আমরা পুলিশ এবং র্যাবের যে বেঈমান বাহিনী তাদের কাউকে গ্রেপ্তার করতে পারিনি। তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা যেই জাতীয় ঐক্যের কারণে স্বৈরাচার মুক্ত হতে পারছি, আবার সেই জাতীয় অনৈক্যের কারণেই হয়তো বা স্বৈরাচার ফিরে আসবে। আর সেই জন্যই আমার একটা দাবি থাকবে যে বর্তমান সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলোকে অ্যাড্রেস করেন। প্রশাসনকে সঠিকভাবে ঢেলে সাজাইতে না পারার ব্যর্থতা, বর্তমান সরকারের পুলিশ বাহিনীকে ঠিক করতে না পারার ব্যর্থতা ইত্যাদি ব্যর্থতাগুলোকে তাড়াতাড়ি অ্যাড্রেস করেন। সবার আগে বাংলাদেশ এই জিনিসটা মাথায় রেখেই রাজনৈতিক মোটিভ ঠিক করেন। জুলাইয়ের স্মৃতিটা ভুলে যায়েন না, এবং জুলাই আন্দোলন যদি সফল না হতো তাহলে আমরা ঠিক যতটা অনিরাপদ অবস্থায় থাকতাম তার চেয়ে অনেক বেশি নিরাপদ একটা বাংলাদেশ আমরা রেখে যাব। এইরকম মোটিভটাই আশা করি যে জুলাই আন্দোলনের প্রত্যেকটা স্টেক হোল্ডারের মধ্যে থাকবে। মনে রাখবেন যে আপনার মধ্যে মতের অমিল থাকবে। 5টা মানুষ এক জায়গায় বসে যখন কথা বলবে 5 জন 5 ভাবে চিন্তা করবে, কিন্তু তারা কেউই আপনার শত্রু না যতক্ষণ পর্যন্ত আপনি জাস্ট তার মতের সাথে একমত হলেন না বলে সে আপনাকে মাইরা ফেলবে, আপনি তার মতের সাথে একমত হবেন না বলে সে আপনাকে ফাঁসিতে ঝুলাই দিবে, সে আপনাকে সেখান থেকে বের করে দিবে, অথবা আপনাকে ঘরে থাকতে দিবে না। সুতরাং কে আপনার শত্রু এবং কে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ দুইটা বুঝতে শিখেন। আশা করি জুলাই আন্দোলনের প্রত্যেকটা স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, ছাত্র সমন্বয়ক, ছাত্র প্রতিনিধি এবং বর্তমান সরকার সবাই এই জিনিসটা মাথায় রাখবেন। সেই আশা নিয়েই আজকে ভিডিওটা শেষ করতেছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।